আচ্ছা, তাহলে আজকে আমরা পড়ছি যে আমাদের কমিউনিটি নিউট্রিশন চ্যাপ্টারের যেটা টপিক আছে ম্যালনিউট্রিশন কজ কনসিকোয়েন্স অ্যান্ড প্রিভেনশন। সেই টপিকে আমরা প্রথমেই এই টার্মিনোলজিটার সাথে ভীষণ পরিচিত যে ম্যালনিউট্রিশন কাকে বলে। শুধুমাত্র ওইটুকুই জানি যে যেটুকু আমরা আগে পড়ে এসেছি যে কাকে বলে ম্যালনিউট্রিশন। না, ম্যালনিউট্রিশন বলতে আমরা বোঝাই যে malnutrition has been defined as a pathological state, যে স্টেটটাতে কি হয় না আমরা পরিষ্কার বুঝতে পারি যে যেখানে আমরা আমাদের নর্মাল যেটা রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিলমেন্ট করতে পারি না আইদার, অথবা কি হয় যে আমাদের যতটা প্রয়োজন তার থেকে বেশি আমরা খাবারটা খেয়ে ফেলি। আইদার ডেফিসিয়েন্সি হতে পারে অথবা এক্সেস হতে পারে। যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হবে ম্যালনিউট্রিশন, যদি এক্সেস হয় তাহলে হবে ওভার নিউট্রিশন। দুটোই কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। ঠিক আছে, তাহলে এক সেকেন্ড, তাহলে আমরা কি বললাম যে দুটোই কিন্তু আমাদের জন্য ভালো নয়। তাহলে আমাদের জন্য ভালো কোনটা? না, আমাদের জন্য সেটাই ভালো যখন আমরা ব্যালেন্স ডায়েট খাবো, সেটা আমাদের জন্য ভালো। আদারওয়াইজ ম্যালনিউট্রিশন যদি পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে যে হোয়াট ইজ ম্যালনিউট্রিশন, না ম্যালনিউট্রিশন হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ এ প্যাথোলজিক্যাল কন্ডিশন that can either people are diminize the minerals or excess intake of the any kinds of nutrient, that people are suffer from the obesity all the malnutrition, that's are defined as the malnutrition। এটাই হলো malnutrition এর সংজ্ঞা। তাহলে malnutrition হয় কেন? আমরা তো শুনে মনে হচ্ছে খুব ইজি জিনিস, সবই জানি, তাহলে আর নতুন করে পড়বো কেন? দেখা যাক আমরা আর কি কি জানি এখান থেকে। তাহলে ডেফিনেশন বারবার বলছি, ভালো করে মনে রাখো। malnutrition has been defined as a pathological state resulting from a relative or absolute deficiency or excess of one or more essential nutrient। এক বা একাধিক নিউট্রিয়েন্টের যদি ডেফিসিয়েন্সি অথবা এক্সেস ঘটে তখন তাকে আমরা বলবো ম্যালনিউট্রিশন। এই ম্যালনিউট্রিশনের অনেকগুলো টাইপস আছে। টাইপস গুলো কি কি? না, ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি যে অনেক রকমের টাইপস হয়, তার প্রথম টাইপসটা হলো আন্ডার নিউট্রিশন, তাই না? আর কি কি টাইপস হতে পারে? না, আর একটা হলো স্পেসিফিক ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, vitamin A deficiency, calcium deficiency. People are suffer from the lots of sign and symptoms and they can suffer from the malnutrition। যদি কেউ ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে ভোগে আর চোখে যদি দেখতে না পায় তার বডিতেও কিন্তু মেটাবলিজম হ্যাম্পার হবে। যদি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভোগে তাকেও কিন্তু আমরা বলবো পিপল সাফার ফ্রম দ্য ম্যালনারিশড। তাহলে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ম্যালনারিশড, ম্যালনিউট্রিশন। এতদিন আমরা জানতাম শুধু হাত পা গুলো সরু হয়ে গেলে আর বডি ওয়েট কমে গেলেই বুঝি আমরা তাকে ম্যালনিউট্রিশন বলি। না, আজকে আমরা জানবো আরো স্পেসিফিক ওয়েতে ম্যালনিউট্রিশন আমরা তাকেই বলবো যে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা কম খাই সেটা আন্ডার নিউট্রিশন। আন্ডার নিউট্রিশনের এক্সাম্পল কি? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যেখানে এনার্জির সাথে প্রোটিনের ডেফিসিয়েন্সি ঘটে। আর একটা এরকম ডিজিজ হলো ম্যারাসমাস আর কোয়াশিয়কার। এই দুটো জিনিসের যখন ডেফিসিয়েন্সি হয় তখন ম্যারাসমাস আর কোয়াশিয়কার হয়। এই দুটো টার্মিনোলজি খুব পরিচিত কারণ অনেকেই এইচএসে এগুলো পড়ে এসেছো। তাহলে আন্ডার নিউট্রিশন কাকে বলে? না, আন্ডার নিউট্রিশন মানেই বুঝতে পারছি নিউট্রিশনটা কম আছে তার বডিতে। আন্ডার নিউট্রিশন রেজাল্ট when insufficient food is eaten over a time or extended period, তাকেই বলছে আন্ডার নিউট্রিশন। এক্সাম্পল কি? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। দুটো ডিজিজের নাম কি? না, কোয়াশিয়কার আর ম্যারাসমাস। মনে থাকবে? আচ্ছা, দেন আমরা পড়ছি যে স্পেসিফিক নিউট্রিশন ডেফিসিয়েন্সি আছে। আচ্ছা, তার আগে আছে স্টারভেশন। স্টারভেশন মানে কি? দুর্ভিক্ষের প্রতীক, মানে অনেকক্ষণ অভুক্ত অবস্থায় যারা থাকে। স্টারভেশন মানে যখন উপবাসে থাকে মানুষ, ঠিক আছে?
তো when the undernutrition condition remains for extended period, যখন তুমি যে কোনো একটা নিউট্রিশন বা প্রপার পেট ভরে ব্যালেন্স ডায়েট খাচ্ছ না, so called people are called them, the people suffer from the starvation. তার মানেই বোঝা যাচ্ছে যে পিপল কিন্তু কিসে আছে না, স্টারভেশন ওয়েতে আছে। বোঝা গেছে কি বললাম? ধর যারা বিলো প্রভার্টি লাইনে বিলং করে, যখন আমরা বস্তি এলাকায় যাই তখন আমরা অনেক সময় দেখতে পাই অনেক বাচ্চা দীর্ঘদিন তারা কিন্তু ঠিক মতো খেতে পাচ্ছে না, যার ফলে কি হচ্ছে যে তাদের প্রপার যে নিউট্রিশন ইনটেক করার কথা সেই ইনটেক করছে না বলে দীর্ঘদিন তাদের বডিতে সেই ম্যাক্রোনিউট্রিয়েন্টই হোক বা মাইক্রোনিউট্রিয়েন্টই হোক সেটা ডেফিসিয়েন্সি ঘটছে। ডেফিসিয়েন্সি ঘটছে বলে কি হচ্ছে না, ডেফিসিয়েন্সি ঘটছে বলে তার বডিতে আস্তে আস্তে মাসেল মাস লস হতে শুরু করেছে, ক্ষয় হচ্ছে, যাকে আমরা ভবিষ্যতে পরের টার্মিনোলজি গুলো পড়বো, স্টান্টিং, ওয়েস্টিং তাদেরকে বলছে। সো দিস আর দ্য ওয়ান কাইন্ড অফ ম্যালনিউট্রিশন, সেটাও কিন্তু ম্যালনিউট্রিশন। ঠিক আছে, এবার আমরা দেখছি স্পেসিফিক ডেফিসিয়েন্সি, মানে এই যে বললাম নির্দিষ্ট যখন কোনো ভিটামিনের ডেফিসিয়েন্সি ঘটছে, সেটা আয়রন হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, ভিটামিন এ হতে পারে, প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, এনি কাইন্ডস অফ নিউট্রিয়েন্ট, যখন প্যাথোলজিক্যাল স্টেট আমাদের নিজস্ব বডিতে, প্রত্যেকটা মানুষের প্যাথোলজিক্যাল স্টেট ডিফারেন্ট, কারু বডিতে অল্প খেলেই সে ভালো থাকে, কারু বডিতে অল্প খেলে একদম দুর্ভিক্ষের প্রতীক হয়ে যায়, আবার কেউ অল্প খেলে খুব মোটা হয়ে যায়। সো ইটস ডিপেন্ড আপন ইন্ডিভিজুয়াল প্যাথোলজিক্যাল স্টেট অফ দ্য হিউম্যান বিংস। ওকে, it is a pathological state resulting from a relative or absolutely lack of an individual nutrient. নির্দিষ্ট নিউট্রিয়েন্টের যখন ঘাটতি ঘটছে তখন তাকে বলা হচ্ছে স্পেসিফিক ডেফিসিয়েন্সি। এটাও কিন্তু ম্যালনিউট্রিশনের টাইপস। এক্সাম্পল কি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, কি আছে বলো, চোখে আমরা দেখতে পাই না, কি বলে তাকে? বেরি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, নাইট ব্লাইন্ডনেস, ভেরি গুড। আচ্ছা, তারপর অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস, এগুলো সবই কিন্তু স্পেসিফিক ডেফিসিয়েন্সি। ঠিক আছে, আচ্ছা এবার আসছে নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স, এটাও কিন্তু টাইপস। এমন হতে পারে আমরা প্রোটিন খুব বেশি খাচ্ছি আর কার্বস খুব কম খাচ্ছি, হতে পারে ক্যালসিয়াম ফসফরাস খুব বেশি খাচ্ছি, ভিটামিন ডি একদম নিচ্ছি না, ঠান্ডা ঘরে বসে আছি। সো ইট ইজ দ্য ইমব্যালেন্স। তো সো when people suffer from the imbalance in a pathological state, that are depend upon people suffer from the malnutrition. কি হচ্ছে এক্সাম্পল কি না, ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস ইমব্যালেন্স লিড টু বোন ডিফর্মিটিস, ক্যালসিয়াম ফসফরাসের ডেফিসিয়েন্সির ফলে বোন ডিফর্মিটিস দেখা দিচ্ছে। এবার আসছে ওভার নিউট্রিশন। ওভার নিউট্রিশন কাকে বলে না, যখন আমরা বেশি খেয়ে ফেলবো। The overnutrition is a pathological state that resulting from the when people are consumption excess nutrient that are called the overnutrition. Overnutrition হলে কি হবে? People are suffer from the obesity. That's are the types of malnutrition. তাহলে what are the types of malnutrition? This is the types of malnutrition. Okay, clear হয়েছে এটুকু? আচ্ছা, দেন আমরা পড়ছি যে কারা রিস্ক জোনে বিলং করে ম্যালনিউট্রিশনে। না, ফার্স্ট পয়েন্ট হলো গ্রোয়িং এজ, যারা বাড়ন্ত বাচ্চা। আর কারা বলো, আর কারা হতে পারে? প্রেগন্যান্সি কন্ডিশন, প্রেগন্যান্সি হতে পারে। আর কারা হতে পারে? ল্যাকটেশন হতে পারে। আর কারা হতে পারে? ওল্ড এজ হতে পারে। এবং those people are the vulnerable group, এবং যারা খুব vulnerable group, ধর অনেক সময় বার্ন হয়েছে, অনেকটা জায়গা শরীরের পুড়ে গেছে, তারাও malnourished। অনেক সময় প্রচন্ড বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো বডি কোনো হ্যামারেজ হয়ে গেছে, ব্রেন হ্যামারেজ হয়েছে, সেটাও কিন্তু তাদেরও যদি ঠিকঠাক মতো রিকভারি না করা যায়, ট্রিটমেন্ট না করা যায়, so people are suffer from the malnutrition. This is the major issues. Okay, so basically people suffer from the growing age, pregnancy and period of lactation, এগুলোতে হয়। ওকে, এবার আসছে প্রিভ্যালেন্স অফ ম্যালনিউট্রিশন। আমরা আগের টপিকেই দেখতে পেলাম যে প্রিভ্যালেন্স অফ ম্যালনিউট্রিশনের প্রথম পয়েন্ট হলো
প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যাকে আমরা বলি পেম। এখানে টার্মিনোলজি গুলো মনে রাখাই কিন্তু আসল, ঠিক আছে? পেম, পেম কাকে বলে না, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। আর বলে আরেকটা আছে স্যাম, ঠিক আছে? পেম আর স্যাম। স্যাম হলো সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আর আসছে MNM, যাকে বলছে মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যালনিউট্রিশন। দুটো টার্মিনোলজি খুব ইম্পর্টেন্ট, প্যাম আর স্যাম। প্যাম মিন্স প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, স্যাম SAM, স্যাম মিন্স সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, আর MNM মানে মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যালনিউট্রিশন। এইগুলো হলো প্রিভ্যালেন্স। প্রিভ্যালেন্স মানে কোন কোন অবস্থায় আমরা পেশেন্টটাকে ধরতে পারবো যে এর মধ্যে অলরেডি সেই ডিজিজটা আছে বা সেই ডিজিজটা হয়ে গেছে। তো এই ঘটনাগুলো যখন কারো শরীরে ঘটে যাবে না, তাদেরকে দেখে পরিষ্কার বোঝা যায়। তো কিভাবে বুঝবো না, যখন দেখতে পাবো সেই বাচ্চার ওজন, বয়স বাড়ছে, ওজন বাড়ছে না, বা হাইট বাড়ছে, তার প্রস্থে সে বাড়ছে না। তো এই কন্ডিশন গুলোকে কি বলে? আগের বারই তোরা পড়েছিলি স্টান্টিং আর ওয়েস্টিং। স্টান্টিং কাকে বলে আমি বলেছিলাম, স্টান্ট মানে কোনো একটা জায়গায় এসে সেটা দাঁড়িয়ে স্টপ হয়ে গেছে, আর বাড়ছে না, দ্যাটস আর কল স্টান্টিং। মানে এজ বাড়ছে, বয়স বাড়ছে, কিন্তু ওজন বাড়ছে না, এটাকে বলে স্টান্ট, স্টান্ট হয়ে যাওয়া। ওকে। আর ওয়েস্টিং কি? হাইট বাড়ছে কিন্তু তোমার ওজন বাড়ছে না, মানে ওয়েস্টিং মানে ক্ষয় হয়ে যাচ্ছে, যতটা মাসেল মাস আছে সেটা ক্ষয়ে যাচ্ছে, তাকে বলে ওয়েস্টিং। ওকে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি তো বলার কিছু নেই, আমরা সবাই জানি যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বাদ দিয়ে যত ভিটামিন মিনারেলস আছে দে আর অল দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট, এবং তারা আমরা যদি প্রপার RDA এভরিডে ইনটেক না করি, তাহলে সবাই কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিতে কম বেশি আমরা সবাই সাফারার। এই জন্য আমাদের ডায়েটের মধ্যে ভ্যারিয়েশন রাখতে হয়। ভ্যারাইটি অফ দ্য ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট, ঠিক আছে? আদারওয়াইজ অনেকে প্রয়োজন মনে করলে মাইক্রোনিউট্রিয়েন্ট মানে মাল্টিভিটামিন যে ট্যাবলেট হয়, সেটাও কিন্তু 6 মাসে একবার তারা ওই একটা যে ডোজ লেভেল থাকে সেটা তারা খেতে পারে, কোনো অসুবিধে কিছু নেই। কারণ যেহেতু আমরা ফুড ইনটেকটা প্রপার করছি না, কারণ এক একটা নিউট্রিয়েন্টের আমাদের বডিতে যে কতটা রোল প্লে করে সেটা তোরা পড়েই নিয়েছিলিস সেকেন্ড সেমিস্টারে। তাহলে সেইগুলোকে যদি আমরা না দিই, গোটা বডির প্যাথোলজিক্যাল সিস্টেম কিন্তু হ্যাম্পার হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট আমাদের কি আছে দেখি। নেক্সট আছে যে ইটিওলজি। এটিওলজি মানে হলো কজ, কারণ, ঠিক আছে? এই টার্মিনোলজিটাও পরীক্ষায় অনেক সময় পড়তে পারে। তো অ্যাকচুয়াল ম্যালনিউট্রিশন হয় কেন? হোয়াই ম্যালনিউট্রিশন আর অকার ইন দ্য সোসাইটি? সোসাইটিতে কেন দেখা দিচ্ছে? পিপল আর সাফার ফ্রম দ্য ম্যালনিউট্রিশন, হোয়াই, কেন? না বলেছে ম্যালনিউট্রিশন ইজ এ ম্যানমেড ডিজিজ। মানুষ নিজে এই রোগটা নিজে হাতে তৈরি করেছে, যেমন বন্যা, খরা ইজ এ ম্যানমেড, সো ম্যালনিউট্রিশন ইজ এ ম্যানমেড ডিজিজ। এটা বেসিক্যালি দেখা দিচ্ছে, ইট ইজ দ্য ডিজিজ অফ হিউম্যান সোসাইটি, মানুষের মধ্যে বেশি দেখা দিচ্ছে, ঠিক আছে? পশু পাখিদের মধ্যে অত দেখা দেয় না। It beings are quite commonly in the womb and ends of the grave, মানে মাতৃগর্ভে যখন শিশুটা থাকে এবং যখন সে বৃদ্ধ হয়, এই গোটা অবস্থাটাতেই কিন্তু ম্যালনিউট্রিশন ঘটতে পারে। The problem of the malnutrition is a accumulation of the constant of food and money availability and the number of people sharing the available food and money. বলেছে এই গোটা ডিজিজটার পিছনে দুজন বড় শত্রু আছে। একটা শত্রুর নাম হলো টাকা মানে মানি, আর একটা শত্রু হলো ফুড। তা আমরা সবাই খুব ভালো করে এতদিনে বুঝে গেছি, টাকা না থাকলে আমি ভালো ফুড পারচেস করতে পারবো না, আর সব সময় সব জায়গায় ভালো ফুড চাইলেই আমি পারচেস করতে পারবো না। তাহলে দুটো ভাইস ভার্সা, টাকা থাকলেই যে ফুড পারচেস করতে পারবো এটা যেমন অবশ্যই সত্যি, টাকা না থাকলে পারবো না, সেরকম ফুড যে টাকা দিয়ে সব সময় ভালো কিনতে পারবো তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কারণ আমরা অনেক সময় দেখি টাকা দিয়ে ভালো সবজি কিনে আনার পরেও সে সবজিটা বাড়িতে কিন্তু অনায়াসে
কিন্তু পচে যায় বা নষ্ট হয়ে যায় বা তার ভেতরটা পচা গলা অনেক কিছু হতে পারে। সো এই দুটো হলো মেন কালপ্রিট, একটা হলো মানি, একটা হলো ফুড, এরাই ম্যালনিউট্রিশন প্রধান কালপ্রিট। ওকে, দেখা যাক এদেরকে কিভাবে হ্যান্ডেল করব আমরা। তো প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের দেখাচ্ছে যে ফুড অ্যাভেলেবিলিটি অ্যান্ড রিলেটেড প্রবলেম। কি প্রবলেম, কিভাবে প্রবলেম গুলো করছে, প্রত্যেকটা প্রবলেম তোমরা কিন্তু পয়েন্ট ভালো করে মেমোরাইজড করবে। ফার্স্ট পয়েন্ট, লো পার ক্যাপিটা ফুড অ্যাভেলেবিলিটি। এটার মানে কি, গল্প শোন না। এটার মানে হলো লো পার ক্যাপিটা ফুড অ্যাভেলেবিলিটি মানে যাদের হাতে পয়সা কম তারা ব্যালেন্স ফুড পারচেস করতে পারে না, কারণ মাছ মাংসের দাম অনেক বেশি তুলনাকৃত আমাদের অন্যান্য খাবারের থেকে। এখন তো সবজির দামও সিজনাল ওয়েতে অনেক বেড়ে যায়। সো বলেছে আমরা যদি বাড়ির ফ্যামিলির হাতে পার ক্যাপিটা ইনকাম যদি না থাকে, কম থাকে, এবং বাড়ির মেম্বার যদি বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করব? হাউ ইট ইজ পসিবল? এটা তো পসিবল নয়। সো পিপল সাফার ফ্রম দ্য ম্যালনিউট্রিশন। ওকে, এটা মেজর ইস্যুস। আচ্ছা, দেন বলেছে লো পারচেসিং ক্যাপাসিটি অফ দ্য পিপল। যার হাতে টাকা নেই, সে যেখানে প্রতিটা ফ্যামিলির পার গড়ে 50 গ্রাম তাদের প্রোটিন ইনটেক করার কথা, সেই 50 গ্রাম প্রোটিন ইনটেক করতে গেলে দেখা যাবে 3টে ডিম কিনতে হবে। আমি ডিম দিয়ে উদাহরণ দিচ্ছি, এক একটা ডিমের 50 থেকে 60 গ্রাম মোটামুটি ওয়েট থাকে, 45 to 65 ওয়েট থাকে। তাহলে এক একটা ডিমের দাম মিনিমাম 8 থেকে 10 টাকা, এখন শীতকালে অনেক সময় বেড়ে 12 টাকাও হয়ে যায়। তাহলে আমি সর্বোচ্চ ধরছি আমি 10 টাকা। তাহলে 3টে বাড়ির যদি মেম্বার 4 জন থাকে, মিনিমাম 4 জন একটা ফ্যামিলিতে থাকে, তাহলে 4টে ডিম কিনতেই 40 টাকা চলে গেল। সে বাজারে নিয়ে গেছে হয়তো 50 টাকা, বাকি 10 টাকায় কি হবে? আলু ছাড়া কিচ্ছু হবে না। আর যদি ডিমটা কিনে নেয়, তেল ঝাল মশলাই বা কোথায় পাবে? কারণ তাদের তো সবসময় বাড়িতে স্টোরও থাকে না। ইজ আ মেজর ইস্যুস, এটাও কিন্তু ভাবতে হবে যে লো পারচেসিং ক্যাপাসিটি অফ দ্য পিপল, এটাও একটা কারণ। দেন বলেছে ম্যাল ডিস্ট্রিবিউশনস অফ দ্য অ্যাভেলেবল ফুড। এটার মানে কি না, বলেছে দেখা গেছে আমরা ম্যাক্সিমাম ইন্ডিয়ার লোকদের, ইন্ডিয়া চাইনা, আগের দিন আমরা পড়ছিলাম না মরবিডিটি কোথায় বেশি, নাইজেরিয়া, যেগুলো আমরা পিছিয়ে পড়া দেশ, ডেভেলপিং কান্ট্রি, সেখানে ন্যাচারালি ভালো যেগুলো প্রোডাকশন হয় সেই খাবার দাবার চলে যায় ট্রান্সপোর্ট হয়ে সেগুলো বাইরে, কারণ সেই খাবার কেনার ক্ষমতা আমাদের ইন্ডিয়াতে নেই, মানুষজনের নেই। দেখবি অনেক জিনিস অনেক গ্রামে তৈরি হয়, কিন্তু সেই গ্রামের লোকরা সেই খাবারটা পায় না। সেই খাবারটা কি হয়, রপ্তানি হয়ে যায়। আমদানি কি হয়, ওই এলাকায় যত কম দামি জিনিস আছে, মানে যেগুলো ওইখানে বেটার ছিল, ওই তুলনাকৃত বেটার খাবারটা কিন্তু চলে গেল। তার থেকে কম ভ্যালু, কম নিউট্রিশনাল ভ্যালু, কম ফুড পারচেসিং ভ্যালু, দাম কম, সেই রকম খাবার দেখা যাচ্ছে ওই ধরনের মার্কেটে ঘোরাফেরা করছে। তার মানে ধরে নিতে হবে যে ওই এলাকার মানুষজনের ওই পার ক্যাপিটা পারচেসিং ক্ষমতাটা নেই। তাই মার্কেট বলে একটা জিনিস আমরা সবাই জানি, মার্কেট অ্যাভেলেবিলিটি। সেই মার্কেট যারা জিনিসগুলো বিক্রি করছে তারা জানে যে ওই 10 টাকার জিনিসটা এখানে বিক্রি করলে কেউ কিনবে না, তাহলে 10 টাকার জিনিসটা আমি যদি কলকাতায় বিক্রি করি, লোকে ওটা 40 টাকাতে কিনবে, আমার প্রফিট অনেক বেশি, সে ওই জিনিসটা ওখানে দিয়ে দেয়। আর অন্য জায়গা থেকে আশেপাশে যেসব জায়গা আছে সেখানে দেখা যায় যে না, ওদের 5 টাকার জিনিসটা মোটামুটি বাজারে আনলে লোকে কিনতে পারবে, তখন তারা সেই জিনিসটা এখানে এনে দেয়। ঠিক আছে, এইভাবে ম্যাল ডিস্ট্রিবিউশন হয়ে যায় ফুডের, যে যেখানে যে খাবারটা দরকার এবং সেই মানুষের যদি পারচেসিং ক্ষমতাটা না থাকে, তাহলে সেই খাবারটা চলে যায় বাইরে, তখন সেই জায়গায় কি হয়, ক্রাইসিস দেখা দেয়, তাই না? তো এখান থেকেও কিন্তু হতে পারে ম্যালনিউট্রিশন, যতটা দরকার ততটা পাচ্ছে না। দেন আসছে লিমিটেড চয়েস অফ ফুড আর্টিকেলস। এটার মানে কি, কিছু কিছু মানুষ দেখবি আছে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে, যাদের বাল্ক অফ দ্য ফুড মেড ফ্রম দ্য সিরিয়াল আইদার হুইট, রাইস, মেজ অর জোয়ার। ওয়েস্টার্ন কান্ট্রিতে বলেছি, ঠিক আছে, ওইসব লোকরা এগুলোই খেয়ে বেঁচে থাকে। ভেরি ফিউ আদার এডিবল আইটেম আর কনজিউম অ্যাপার্ট ফ্রম সাম পালসেস
পালসেসের থেকে সব থেকে বেশি এগুলো খায় আর কম পরিমাণে পালসেস খায়। পালসেস কারা খায়? উত্তর ভারতের লোকরা বেশি পালসেস খায়। বিহার, এই উত্তরপ্রদেশ, যারা রুটি চাওয়াল, রুটি মানে চানা এই ধরনের খাবার উত্তরপ্রদেশের লোকরা বেশি খায়। এই জন্য উত্তরপ্রদেশে যদি দাস, ডালের চাহিদা খুব বেশি আর রুটির চাহিদা। আবার যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাস তাহলে ভাত আর আলু, এটার চাহিদা সব থেকে বেশি। শুধু সারাদিন ভাত আর আলু ভাতে, এটা হলো আমাদের খাবার দাবার। তো এই খেয়ে খেয়ে যা হবার সেটাই হচ্ছে, ডায়াবেটিস প্রোন। ঠিক আছে, ইন্ডিয়ার লার্জেস্ট কিলার ডিজিজ একদম। তো যাই হোক, তো এই জায়গাগুলোর জন্য দেখা যায় যে জায়গায় ফুডের ডিমান্ড বেশি সেইখানে সেই খাবারটা, ধর আমাদের এখানে মুসুর ডাল খুব ভালো তৈরি হচ্ছে, চলে যাচ্ছে ওখানে, দাম বেশি ওখানে চলে যাচ্ছে। এবার মুসুর ডালে যাদের বাড়িতে চাষ আছে, আমার থেকে তাদের ভালো আইডিয়া আছে, তারা জানবিও যে দানাগুলো বড় সেগুলোর একরকম দাম, যেগুলো একটু তুলনাকৃত ছোট তাদের আলাদা দাম, যেগুলো ভাঙা বা ডাস্ট সেগুলোর আলাদা দাম। তো আমাদের এখানে পারচেসের ক্ষমতা অনুযায়ী যেসব জায়গায় যেমন ওই গুঁড়ো বা ডাস্ট এগুলো লোকে কি করে, এখানে লোকরা জানে যে অত বড় বড় দানা কিনবে না, ওর দাম বেশি, তাহলে এইগুলো এখানে এই মার্কেটে চালাও, এগুলো এরা চলবে। দেখবি সমস্ত দোকান আছে, যে দোকানে তোরা জানিস এই দোকানে জিনিসটা সব থেকে ভালো, দাম বেশি, এই দোকানে মোটামুটি, এই দোকানে সব থেকে সস্তা। তাহলে যেখানে সস্তা সেখানে ফুডের কোয়ালিটিও ডাউন হতে শুরু করেছে। বাট আমার হাতে যদি পারচেসিং ক্ষমতা না থাকে, আমি কিনবো কি করে? আমার যতটা পারচেসিং ক্ষমতা আমি সেটা দিয়েই কিনবো, সেটা দিয়ে ফুলফিলমেন্ট করব। তাহলে যেখানে 10 গ্রাম বড় দানার মুসুর ডাল খেলে আমার 40% বা 30% প্রোটিন রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছিল, সেখানে এখানে 50 গ্রাম খেলেও ফুলফিল হচ্ছে না। সেইটা কি হচ্ছে, আস্তে আস্তে ডেফিসিয়েন্সির দিকে নিয়ে যাচ্ছে। ওকে, এটা হলো ম্যালনিউট্রিশনের ইন্ডিয়ার ক্ষেত্রে প্রধান কারণ। এগুলো আমাদের ইন্ডিয়া, চাইনা, নাইজেরিয়া এদের প্রধান কারণ। দেন আমরা আসছি যে বাট দিস মে কজ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, বিকজ কেন হচ্ছে না, দেখা দিচ্ছে ইফ ওয়ান পার্টিকুলার ক্রপ অর স্ট্যাপল ফুড ফলস, সাপোজ ধর তোরা অনেক সময় শুনবি যে উত্তর ভারতে এত বৃষ্টি একদম হয়নি, এত খরা দেখা দিয়েছে যে গমের চাষ ভালো করে হয়নি। তাহলে গমের চাষ না হলে রেশনে দেখবি গমের দাম বেড়ে যায়, আটার দাম বেড়ে যায়। যদি এখানে চালের চাষ ঠিকঠাক মতো না হয়, চালের দাম বেড়ে যায়। তো এইগুলোর জন্য কি হয়, আস্তে আস্তে যখন ক্রাইসিস পিরিয়ড চলে, খাবারের দাম প্রচুর বেড়ে যায় এবং গভর্নমেন্ট সেই সময় কি করে, একটা ভর্তুকি মানি দিয়ে প্রচুর জিনিস নিজে কিনে নেয়, দিয়ে সেইগুলোকে রেশনে তারা দিতে থাকে। সেই পচা ধসা অনেক কিছু জিনিস হতে পারে, কম দামে কম টাকায় তারা সেগুলোকে অনেকটা পারচেস করে, কারণ ক্রাইসিস পিরিয়ড, মানুষকে খেতে দিতে হবে, নাহলে মানুষ মারা যাবে। তারা এবার এই যে রেশনের চাল দেখেছিস কত মোটা হয়, রেশনের গম অনেক সময় ভালোও হয়, অনেক সময় পোকাও থাকে। তো সেটা পিডিএস মানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিপেন্ড করে যে গভর্নমেন্ট সেই জায়গার মানুষজনের স্বাস্থ্যের ওপর কতটা খেয়াল রাখছে। এগুলোর মধ্যে অনেক রকম জিনিস ঢুকে থাকে, অনেক রকম ব্যাপার থাকে। তো তোরা এইটুকু জেনে রাখ যে যখন একটা ক্রাইসিস পিরিয়ড চলে তখন গভর্নমেন্ট সেই জিনিসটাকে মার্কেট থেকে তুলে নেয় এবং যত সস্তায় পারে, ঠিক আছে, সেগুলো তুলে নেয়, দিয়ে সেগুলো দিয়ে তারা রেশনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে সেই খাবারটা পৌঁছে দেয়, যাতে একেবারে দুর্ভিক্ষে না তারা মারা যায়, স্টারভেশনে না মারা যায়। দেন বলেছে বিকজ অফ হিউজ অ্যামাউন্ট অফ consumed any inherent and constitutional defect of the particular food grains, and কি বলেছে, যদি এমন হয় যে দেখা গেছে যে কোনো একটা, ধর ভাত আর আলু ভাতে, আমাদের তো অনেক বাচ্চাই আছে ভাত আর আলু ভাতে খেয়ে স্কুলে যেতে অভ্যস্ত, এর ফলে কি হচ্ছে, পার্টিকুলার একটা ফুড গ্রুপসকেই তারা ইনটেক করছে, কি না, সিরিয়ালস। এর ফলে কি হচ্ছে না, তাদের বাকি নিউট্রিয়েন্ট গুলো ডেফিসিয়েন্সি ঘটছে। বাকি নিউট্রিয়েন্ট গুলো যখন ডেফিসিয়েন্সি ঘটছে, তখন তাদের মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেইগুলোকে কি হচ্ছে, রিকভারি করতে তারা আর পারছে না, তখন সেইগুলো ম্যালনিউট্রিশনে কনভার্ট হয়ে যাচ্ছে। যেমন বলেছে এক্সেস পলিশ রাইস যদি আমরা খাই, আমরা আগের সেমিস্টারে পড়েছিলাম সেকেন্ডে, তাহলে কি রোগ হতে পারে? ভেরি গুড, B1। ভেরি গুড। আচ্ছা, আর পেলেগ্রা কেন হয়? ভিটামিন B3 এর অভাবে, নিয়াসিন। ভেরি গুড। ল্যাথাইরিজম কেন হয়?
ম্যাম ল্যাথাইরিজিনটা ওই মানে পালসেসে যে ল্যাথাইরোজেন যে টক্সিনটা থাকে BOAA, বিটা অক্সাইলামাইন অ্যালানিন। হ্যাঁ, ওটা যদি খেয়ে ফেলি তখন এই ল্যাথাইরিজিনটা হয়। না, ওটা খেয়ে ফেলি নয়, ওটা তো খাচ্ছি। এই জন্য পালসেস বা সিরিয়ালসকে অন্তত 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, যাতে ওপরের ওই লেয়ারটা থেকে ওটা ওয়াটারে ধুয়ে যায় যতটা সম্ভব। ওই জন্য ডাল বা চালকে ভিজিয়ে খেতে হয়, ঠিক আছে, যাতে BOA-টা দ্রবীভূত হয়ে চলে যায়। বা প্রেসারে সিটি মেরে দিতে হয় যাতে এটা নষ্ট হয়ে যায়। ডাল দেখবি আমরা ম্যাক্সিমাম প্রেসারে সিটি মেরে খাই, বা অনেক বাড়িতেই সারা রাত্রি ভেজানো থাকে, আমার বাড়িতে থাকে সারা রাত্রি চাল ডাল ভেজানো থাকে, যাতে করে ওই টক্সিন সাবস্টেন্সটা রিলিজ হয়ে যায়, ঠিক আছে। তো এটা থেকে হয়। আচ্ছা, এই তো ভালোই তো মনে আছে। আচ্ছা, ফলিক অ্যাসিডের অভাবে কি হয়? ভিটামিন B9 কি হয় ফলিক অ্যাসিডের অভাব মানে ঘটলে? কি? আয়রন ডেফিসিয়েন্সি, আয়রন মেগালোব্লাস্টিক ডেফিসিয়েন্সি। অ্যানিমিয়া। ভেরি গুড, ভেরি গুড, এই তো মনে আছে। ঠিক আছে, এবার আমরা পড়ব যে হর্ডিং অ্যান্ড এক্সপ্লোরেশন অফ মিডলম্যান। আমরা জানি বাজারে এক ধরনের, যেটা যাদেরকে আমরা বলি আড়তদার, বাংলায় বলি না আড়তদার, আড়তদাররা চাষিদের থেকে কম টাকায় কিনে নেয় আর বাজারে এসে প্রচুর টাকায় বিক্রি করে। সেই আড়তদাররাও কিন্তু একটা কারণ ম্যালনিউট্রিশন হওয়ার জন্য। চাষিরা যে জিনিসটা 2 টাকায় বিক্রি করে, আড়তদাররা সেই জিনিসটা 12 টাকায় বিক্রি করে, 10 টাকা তাদের প্রফিট। তাহলে যে জিনিসটা চাষিদের কাছে 2 টাকায় নিলে আমি আমার পারচেসিং ক্ষমতা দিয়ে কম টাকায় ফ্রেশ জিনিসটা পেতাম, সেই জিনিসটা আমি কিন্তু পাচ্ছি না। আমার কি হচ্ছে, আড়তদার থেকে 12 টাকায় কেনার মতো ক্ষমতা নেই। আর যখন আমি ওই জিনিসটা কিনছি তখন সেই জিনিসটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে 12 টাকার জিনিসটা হয়তো 5-7 টাকায় দিচ্ছে, কিন্তু আমার শরীরের জন্য সেই জিনিসটা কার্যকর হচ্ছে না, লাভবান হচ্ছি না আমি, আমার শরীরের জন্য ভালো হচ্ছে না। তো এটাও একটা কিন্তু কারণ, মিডলম্যান। আমাদের সারা ইন্ডিয়াতে এখন মিডলম্যানের ছড়াছড়ি, কোনো জিনিস সরাসরি হয় না, সব জায়গায় একটা করে মিডলম্যান থাকে। সে রেলের টিকিট কাটতেই বল, আর কোনো অফিসিয়াল কাজেই বল, সব জায়গাতে হয়ে গেছে। তো এই মিডলম্যানরা কি করে, একটা মোটা অংশের টাকা তারা সেখান থেকে তুলে নেয়। যে জিনিসটার দাম 5 টাকা সেটা তারা 15 টাকায় বিক্রি করে, মাঝখান থেকে তারা একটা মুনাফা লোকে। তাদের কিন্তু কোনো কষ্ট নেই, তারা চাষও করছে না, তারা বিক্রিও করছে না, তারা শুধু ওই দুটো মানুষকে সংযোগ করিয়ে দিচ্ছে, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম দরিদ্র শ্রেণীর দেশ, আমাদের লোকের হাতে টাকা পয়সা কিচ্ছু নেই, তাহলে তাদেরকে যদি আমি 2 টাকার জিনিসটা 12 টাকায় কিনতে বলি, তারা কি কিনতে পারবে? কিনতেও পারবে না, খেতেও পারবে না। তাহলে কি হবে আলটিমেট, যা হবার ম্যালনিউট্রিশন হবে। শুধু ভাত আর আলু ভাতেই খাওয়া সম্বল হবে, আর নানা রকম ফ্রুটস ভেজিটেবলস যতই তোরা অ্যাওয়ারনেস ক্যাম্প কর আর যতই গভর্নমেন্ট প্রকল্প আনুক, যেটা থাকার সেটাই হবে, কারণ আমাদের পপুলেশনের হার দিনের দিনে বাড়ছে, ঠিক আছে। যাই হোক, এবার কি আছে, প্রবলেম অফ স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ গ্রেন। ধর তোর মাঠে অনেক আলু চাষ হয়েছে, যে আলুটা তুই 1 বছর রেখে খেতে পারবি, তাই না? সেই আলুটা তোর রাখার বাড়িতে জায়গা নেই, স্টোর করার জায়গা নেই, আবার কোল্ড স্টোরেজে রাখার মতো টাকাও নেই, মেনটেনেন্সের টাকাও নেই। তাহলে কি হবে, আলুটা আমার বাড়িতে থাকবে, আমি হার্ডলি 3 মাস 4 মাস, তারপর সেটা গরমকাল আসবে, ইনসেক্ট বাইট করবে, ইঁদুরে খাবে, ছুঁচোতে খাবে, পোকা ধরবে, পচবে, ফেলতে 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 আমার কিন্তু যতটা প্রফিট হওয়ার কথা ছিল বা যতটা প্রয়োজন ছিল, সেই প্রয়োজনীয়টা আস্তে আস্তে কি হতে থাকবে, কমতে থাকবে। মানে জিনিসটা কি হতে থাকবে বল, যে আমাকে সেই পারচেস করতে হবে। আমার বাড়িতে আলু হওয়া সত্ত্বেও আমি 1 বছর ধরে বিনা টাকা ব্যয় করে আলু খেতে পাচ্ছি না, সবজি খেতে পাচ্ছি না, আমাকে সেই পারচেস করতে হচ্ছে। তো এটাও একটা কারণ, সেই এটার ফলেও কিন্তু ম্যালনিউট্রিশন হয়। আচ্ছা, দেন এবার আসছে, এতগুলো কারণ আমরা পড়লাম, প্রত্যেকটাই কিন্তু কজ অফ ম্যালনিউট্রিশন। তাহলে এখান থেকেও আমরা একটা কোশ্চেন জানতে পারি যে ইজ আ কজ অর ইটিওলজি অফ দ্য ম্যালনিউট্রিশন। প্রত্যেকটা পয়েন্ট লিখে 1 লাইন করে লিখলেই এনাফ। ওকে, আচ্ছা, দেন আমরা আসছি একটা, কোথায় গেল, হ্যাঁ, প্রোটিন গ্যাপ ভার্সেস ফুড গ্যাপ। এগুলো অনেক সময় শর্ট নোট পড়ে, এটার মানে কি একটু বলবি, কথাটার মানে কি নিজেরা আইডিয়া করে বল, কোনো কিছু বইয়ের মতো বলতে হবে না। প্রোটিন গ্যাপ ভার্সেস ফুড গ্যাপ, এটার মানে কি?
বল প্রোটিন গ্যাপ। অনেকটা সময় ধরে প্রোটিনটা খাচ্ছি না। আর ফুড গ্যাপ? খাবার খাচ্ছি না অনেকটা সময় ধরে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি প্রোটিন গ্যাপ হলো প্রতিটা মানুষের বডিতে যতটা রিকোয়ারমেন্ট, দিয়ে যতটা প্রয়োজন, সেই অ্যামাউন্টে পারচেস করে বডিতে খাওয়ার মতো আমার হাতে টাকা নেই। দ্যাটস আর দ্য প্রোটিন গ্যাপ। প্রতিদিনের যে রিকোয়ারমেন্ট সেটা আমি ফুলফিলমেন্ট করতে পারছি না। ফুড গ্যাপ কি? যতটা ফুড কিনে খাওয়ার দরকার তবে প্রোটিনটা আমি পাবো, সেটা কিনে খাওয়ার মতো আমার ক্ষমতা নেই, সেটা হলো ফুড গ্যাপ। ক্লিয়ার? এটা হলো 2 লাইনে উত্তর, মানে গোটা জিনিসটা যা আছে তার এটা জিস্ট। বোঝা গেছে? বোঝাতে পেরেছি? এগুলো অনেক সময় ছোট ছোট অনেক সময় কোয়েশ্চেন পড়ে না, লেজুর কোয়েশ্চেন যেগুলো থাকে একটা করে, এরকম পড়তে পারে। আচ্ছা, দেন আছে, হ্যাঁ, এবার একটা ডায়াগ্রাম। বড় কোশ্চেন আসলেই আমরা চেষ্টা করব সেটাকে যতটা ডায়াগ্রামিক্যালি সেটাকে মনে রাখা যায়, কারণ এত ভাস্ট এই পেপারগুলো, এত মনে রাখা সম্ভব নয়, যতটা পারবো ছবির মাধ্যমে মনে রাখবো। এটা শর্ট নোট কেমন হতে পারে? না, এফেক্ট অফ প্রভার্টি অফ ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশনের এফেক্টটা কি প্রভার্টির ওপর? প্রভার্টি মানে কি? দারিদ্রতা। আমরা জানি ম্যালনিউট্রিশনের প্রধান কারণই হলো প্রভার্টি, তাই না? তো এখানে দেখ, আমরা প্রভার্টিকে 3টে ভাগে প্রথমে ভাগ করেছে, সেই প্রত্যেকটা কারণ আর ইন্টারলিঙ্ক টু দ্য ম্যালনিউট্রিশন। আবার অপোজিট দিক দিয়ে যদি বলতে পারি, ম্যালনিউট্রিশন আর ইন্টারলিঙ্ক টু দ্য প্রভার্টি। ঠিক আছে? প্রথমে বলেছে higher proportion of work time needed for earning money. টাকা বেশি রোজগার করতে গিয়ে অনেকক্ষণ সময় আমাদের কাজ করতে হচ্ছে, তার ফলে কি হচ্ছে? পুয়ার রিজার্ভ, বডিতে খাদ্য বেশি মাত্রায় সঞ্চয় হচ্ছে না। এর ফলে কি হচ্ছে? লো ইনভেস্টমেন্ট অন এনভায়রনমেন্ট অ্যান্ড পার্সোনাল হাইজিন, সঠিক সময়ে চান নেই, খাওয়া নেই, ঘুম নেই। ইনক্রিজ রেট অফ ইনফেক্টিভ ডিজিজ, এর ফলে চর্মরোগ, ইউটিআই, ইনফেকশন, মুখে দুর্গন্ধ, ভালো করে ব্রাশ করার টাইম নেই, মুখ ধোয়ার টাইম নেই, স্নান করার টাইম নেই, এখান থেকে ইনফেকশাস ডিজিজ ছড়াচ্ছে। দেন আসছে কাটিং অফ ফুড ডিউ টু ইগনোরেন্স। অনেক সময় খাবার, রাস্তায় যেগুলো কাটা খাবার বিক্রি হয়, আঢাকা খাবার বিক্রি হয়, সেগুলোই আমরা খেয়ে ফেলি, তাই না? খিদের জ্বালায় সারাদিন বাড়ির বাইরে আছিস, কি করিস? বাইরেতে খাবার পাচ্ছিস না, বাইরে কিনেই খেয়ে নিস। তো সেইগুলো থেকে কিন্তু কি হতে পারে? ম্যালনিউট্রিশন হতে পারে। তাহলে আমরা কি পেলাম? টাকা রোজগার করার জন্য তোরা ভবিষ্যতে বড় বড় মানুষ হওয়ার জন্য এই যে এত সময় ব্যয় করে কলেজে পড়ছিস, কলেজের বাইরে যে দোকানগুলো আছে সেই খাবারগুলো খাচ্ছিস, তার ফলে এই প্রত্যেকটি জিনিসই তোদের বডিতে ঘটছে। এই জন্য আমি বলি টিফিন বক্সে টিফিন নিয়ে আসতে। ঠিক আছে? খাবারটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি মুড়িই খাই বা চিড়েই খাই, বাড়ির খাবারের আগে কোনো খাবার হয় না। আচ্ছা, দেন আমরা দেখছি আর্লি স্কুল লিভিং অর নট গোয়িং টু দ্য স্কুল অ্যাট অল, মানে অনেক তাড়াতাড়ি স্কুলের পাঠ চুকিয়ে বিয়ে শাদী করে বাচ্চা মানুষ করছে, আর স্কুলে যাওয়ার টেন্ডেন্সি অনেকের থাকছে না। এ কেন থাকছে না? ল্যাক অফ এডুকেশন, পড়াশোনার প্রতি অনীহা, যেটা তোরাও তোদের বন্ধুদের মধ্যে দেখতে পাচ্ছিস। একজনকে তো দেখতে পেলি কদিন আগে বিয়ে করে ফেলেছে, শুনতে পেলাম। তাহলে এই বয়সে একটা ম্যাচুরিটি লেভেলে এসে সেই মেয়ের মধ্যে যদি সেই জেদটাই না তৈরি হলো যে আমাকে মানুষ হতে হবে, আমাকে দাঁড়াতে হবে, আর্নিং করতে হবে, তাহলে কিসের পড়াশোনা? তার বাবা মা তার মধ্যে কি গাঁথলো, কি শিখলো সে সোসাইটি থেকে? বিয়ে করে নিল, ভেরি গুড। বিয়ে করে কি হবে? জীবনে কি প্রাপ্তিটা ঘটবে? আচ্ছা, দেন হলো ইগনোরেন্স, মানে অজ্ঞতা। মা বাবা বলছে বিয়ে করে নি, ব্যাস, খুব ভালো, কোনো ভাবনা চিন্তা কিচ্ছু নেই। পারসিস্টেন্ট প্রিমিটিভ হেলথ কনসেপ্ট, কন্ডিশন শরীরের কেমন আছে, আদৌ বিয়ে করে আমি ভালো থাকবো কিনা, আমি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবো কিনা, সেই সব ভাবনা চিন্তাও নেই। আচ্ছা, ইমপ্রপার ইউটিলাইজেশন অফ দ্য অ্যাভেলেবল ফুড, খাবার দাবার ঠিকঠাক বাড়িতে কিনে খাওয়ার ক্ষমতা আছে কিনা, সেটাকে সার্ভ করার ক্ষমতা আছে কিনা, সেটাকে প্রপার মেনটেন করার ক্ষমতা আছে কিনা, কোনো নলেজই তাদের মধ্যে নেই। অনেকের বাড়িতে দেখবি প্রচুর খাবার নষ্ট হচ্ছে, ফেলে দিচ্ছে নালার ধারে, আর অনেকের বাড়িতে খাবারই নেই। সেই খাবারগুলো তোরা ট্রেনে বাসে গেলে দেখতে পাবি যে অনেক যারা থাকে, বেগার থাকে, সেই বেগাররা সেই ডাস্টবিন থেকে খাবার তুলেই খাচ্ছে। তাহলে কি বিচিত্র আমাদের মানে ভারতবর্ষ না?
একজনের খাবার প্যাকেট পর প্যাকেট তারা ফেলে দিচ্ছে, আর একজন সেই ডাস্টবিন থেকে তুলেই সেই খাবারটা খাচ্ছে। মানে অদ্ভুত, মানে আমি তো একেক সময় দেখলে পুরো স্টান্টিং হয়ে যায় যে কি অদ্ভুত ভারতবর্ষ আমাদের। আচ্ছা যাই হোক, তো আমরা এই সাবজেক্টের যারা মানুষ না তাদের এইগুলো খুব ছুঁয়ে যায়, কারণ আমরা জানি যে একটা চালের দাম কত, এক মুঠো ভাতের দাম কত, আর খাবার আমাদের মতো যারা পড়াশোনা করে তারা কেউ নষ্ট করতে পারে না। এক মুঠো ভাতের জন্য মানুষের প্রাণ বেঁচে যায়। কত মানুষ আছে যে স্টারভেশনে মারা যাচ্ছে, এক মুঠো ভাত পাচ্ছে না। এই জন্য খাবার কোনোদিনও কেউ নষ্ট করবি না, ঠিক আছে? এটা কিন্তু ভীষণ, মানে প্রত্যেকটা সোসাইটির মানুষের মধ্যে এই বার্তাটা যাওয়া দরকার যে ফুড কোনোভাবেই যেন অপচয় না হয়। আমি খেতে না পারলে আমি নেব না, তুলে রাখি। আমি অতটা বাজার করব না যতটা আনলে আমার নষ্ট হয়ে যাবে, কিন্তু এনে টাকা দিয়ে কিনে রান্না করে ফেলে দিয়ে নষ্ট করা এটা ভীষণ বাজে জিনিস, ঠিক আছে? আচ্ছা, দেন আসছে expectant women get less food than their requirement. expectant নামটা শুনেছিস? হ্যাঁ ম্যাম, প্রেগনেন্ট ওমেন। ভেরি গুড। তাহলে প্রেগনেন্ট ওমেনরা লেস ফুড ইনটেক করছে ডিউ টু দেয়ার ইকোনমিক্যাল প্রবলেম। এর ফলে ম্যালনিউট্রিশন বাচ্চা জন্মগ্রহণ করছে, প্রিটার্ম বাচ্চা জন্মাচ্ছে, তাই না? দেন আছে ইনক্রিজ চান্স অফ আনএডুকেটেড ম্যাটিং। এই যে কিছু না বুঝে বিয়ে করে ফেলছে, ম্যাটিং মানে বিয়ে করা, ঠিক আছে? একসাথে মেটিং হওয়ার পর সন্তান জন্মগ্রহণ করছে, তাদের কোনো কনসেপ্ট নেই, তারা বাচ্চা নিয়ে ফেললো। লার্জ ক্লোজলি স্পেসড ফ্যামিলি, মানে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার যে কতটা গ্যাপ হওয়া দরকার সেই নলেজটাও তাদের মধ্যে নেই। এর ফলে বাচ্চা ম্যাল নিউট্রিশন, মা ম্যাটার্নাল মর্টিলিটি রেট হাই হয়ে যাচ্ছে, আইএমআর হাই হয়ে যাচ্ছে। ইন্ডিয়া সব সময় কিন্তু এগুলোতে এগিয়ে আছে এই কারণে। ইনঅ্যাডিকুয়েট অ্যাভেলেবিলিটি অফ চাইল্ড কেয়ার, বাচ্চার প্রতি কোনো যত্ন নেই। দেখতে পাবি তোরা কত বাচ্চা কিভাবে ঘুরে বেড়াচ্ছে, মানে কোনো যত্ন নেই, না আছে মায়ের কেয়ার, না আছে বাবার কেয়ার, কিচ্ছু নেই। ইমপ্রপার অর ট্র্যাকলেস উইনিং, মানে উইনিং তো তোরা আগেই পড়েছিলিস, বাচ্চা জন্মের পর 6 মাস বয়সের পর যে বাড়ির তৈরি খাবার তাকে খাওয়ানো হয় তার প্রতি কোনো কেয়ার নেই। আর অ্যাভারশন অফ ফুড, মানে খাবার খাওয়ার প্রতি যে চরম অনীহা, সেখান থেকে তৈরি হচ্ছে ম্যালনিউট্রিশন। তো যদি বলে রাইট দ্য শর্ট নোট অফ দ্য প্রভার্টি অ্যান্ড ম্যালনিউট্রিশন, তোমরা এটা লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। এবং যতগুলো পয়েন্ট পড়লে, দ্যাটস অল পয়েন্ট আর ইনভলভ টু দ্য ম্যালনিউট্রিশন। প্রভার্টি অ্যান্ড ম্যালনিউট্রিশন ইজ দ্য ভিসিয়াস সাইকেল, একজন অপরজনের সাথে জড়িয়ে আছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ ম্যাম। ইজ আ ভিসিয়াস সাইকেল, মানে দেখ এইখানে ঘুরছে আবার এরকম রোটেশন হচ্ছে, দেখতে পেয়েছিস? প্রভার্টি আর ম্যালনিউট্রিশন, এখানেও সেম পয়েন্টই লেখা আছে। এটা লিখে দিলেও হবে, এটা করলেও হবে। এটা হলো এফেক্ট, মানে কি? এটা শুধু ডেসক্রাইব করতে কিচ্ছু হবে না। কি কেন ডেসক্রাইব? তুই তো পয়েন্টের মানে তুই তো সবই বুঝে গেলি, ডেসক্রাইব করার তো কোনো জায়গাই নেই। এটা লিখে, এটা ছবি এঁকে দিলেই হয়ে গেল, এফেক্ট অফ প্রভার্টি অফ ম্যালনিউট্রিশন হয়ে গেল। আর যদি ভিসিয়াস সাইকেল আসে এই ছবিটা এঁকে দেবো, ব্যাস হয়ে গেল। আবার কি? আচ্ছা, শুধু ছবিটার তলাতেই এরকম ভাবে লিখবি যে this figure indicate that this is the vicious cycle of malnutrition and poverty, and এখান থেকে এগুলোকে নাম্বারিং করে দিবি 1 2 3 4 5 6 করে, ঠিক আছে? এবার প্রত্যেকটার সাথে এরকম করে আরো দিয়ে দিবি, এটা হয়ে গেল। পরিষ্কার ছবি দেখে বোঝা যাচ্ছে তুই কি বলতে চাইছিস, হয়ে গেল, মিটে গেল। আচ্ছা ম্যাম। ব্যাস। হ্যাঁ, এবার আসছি রাইট দ্য, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড ম্যালনিউট্রিশন। যে হারে পপুলেশনের সংখ্যা বাড়ছে তার ফলে কি হচ্ছে? ম্যালনিউট্রিশন হচ্ছে। তা দেখা যাক কিভাবে হচ্ছে। না দেখা যাচ্ছে যে, ছবি দেখ ফার্স্টে, ইনফ্যান্ট মর্টালিটি রেট বাড়ছে। কেন? কারণ আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, কমিউনিটি প্রথম যেদিন পড়িয়েছি, পড়িয়েছি তো আইএমআর কেন হয় পড়িয়েছি তো, মনে আছে তো? প্রেগন্যান্সি, ওয়েস্টেজ, ফিটাল মর্টালিটি, প্রি স্কুল চাইল্ড মর্টালিটি, লো লাইফ এক্সপেক্টেন্সি। এর ফলে কি হচ্ছে? আন্ডার নিউট্রিশন, মা ভালো খেতে পাচ্ছে না, ফিটাল মর্টালিটি রেট বাড়ছে, প্রি স্কুল মর্টালিটি রেট বাড়ছে, আমাদের গড় আয়ু কমছে। এর ফলে কি দেখতে পাচ্ছি? আন্ডার নিউট্রিশন।
রিপিটেড ইনসাল্টস ফ্রম নিউট্রিশন রিলেটেড ডিজিজ অ্যান্ড ইনফেকশন। এখনকার বডিতে কতজন মানুষ সুস্থ আছে? কেউ নেই। শরীর খারাপের পর খারাপ। কেন? মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ঘটছে, আমরা বুঝতে পারছি না। আমাদের এই জন্য প্রত্যেককে মাল্টিভিটামিন ট্যাবলেট এখন কোভিডের পর সবাইকে খাওয়া উচিত। পপুলেশন এক্সপ্লোশন, মানে এত পরিমাণে পপুলেশনের সংখ্যা বেড়ে গেছে যে খাবার কেনার ক্ষমতা, আমাদের ইনকাম করার ক্ষমতা সবই কমতে শুরু করেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষ বিলং টু দ্য বিলো পভার্টি লাইন। এর ফলে কি হচ্ছে? ম্যালনিউট্রিশন। এর ফলে কি হচ্ছে? সেম কারণ দেখা দিচ্ছে। বোঝা গেছে? দিস আর দ্য ইন্টার রিলেশনশিপ। যখনই এইরকম কোনো সার্কেল দেখতে পাবি, একজন মানে সবসময় রোটেশন করছে, এই সার্কেলটাকে বলে ভিসিয়াস সাইকেল। ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে যে ম্যালনিউট্রিশনের আরো কিছু কারণ আছে, যেটা হলো কিছু সোশ্যাল ফ্যাক্টরস আছে। তার মধ্যে হলো কাস্টম, সুপারস্টিশন অ্যান্ড ট্যাবুস। আমরা জানি অনেক বাড়িতে রবিবার, সোমবার, বৃহস্পতিবার অনেক কিছু, অমাবস্যা, পূর্ণিমা, অনেক নিয়ম মানে তারা। এগুলো কালচারাল কাস্টমস, বিলিভস। ঠিক আছে, তারা মাছ, মাংস, ডিম খায় না। এর থেকেও কিন্তু ম্যালনিউট্রিশন হওয়ার চান্স থাকে। তাহলে মাছ, মাংস, ডিম না খেলে তাকে বিকল্প কোনো সোর্সের ওপর ডিপেন্ড করতে হবে। ঠিক আছে, তো সেই জায়গাগুলোতেও অনেক বাধা নিষেধ থাকে। অনেক সময় প্রেগনেন্সি কন্ডিশনে মাকে থোড় মোচা খেতে দেয় না। অনেক অনেক রকম এরকম ট্যাবুস আছে, তোরা নেট ঘাটলে অনেক পড়তে পারবি। তার মধ্যে একটা খুব কমন হলো হট ফুড। হট ফুড অনেককে খেতে দেয় না যখন মেনস্ট্রুয়াল সাইকেল মেয়েদের চলে। অনেকের প্রেগনেন্সির সময় এগুলো খেতে দেয় না। অনেকে যখন কনসিভ করে, বাচ্চা যখন পেটে থাকে, ল্যাকটেশন পিরিয়ড, এগুলো খেতে দেয় না। বলে এগুলো খেলে কি হবে? না, ইট প্রডিউস নোজ ব্লিড, স্কিন র্যাশেস, ভার্টিগো, বার্নিং ডিউরিং মিস্টুরেশনস বা মিসক্যারেজ অনেক সময় হতে পারে, কনস্টিপেশন, ইনসোমনিয়া, নকটার্নাল ইজাকুলেশনস, বার্নিং প্ল্যাম্পস, এগুলো হতে পারে। হট ফুড কারা? হট ফুড তার মানে গরম মশলা, জৈত্রী, জায়ফল, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ, রসুন, এগুলোকে হট ফুড বলে। এগুলো অনেক মানুষই অ্যাভয়েড করে। শীতকালে খায়, গরমকালে খায় না, এই সমস্যাগুলো দেখা দেয়। আবার গোলমরিচটা, হ্যাঁ, অতিরিক্ত ওগুলো কোনোটাই ভালো নয়। এগুলোকে হট ফুড বলে। হ্যাঁ, অতিরিক্ত ভালো নয়, সবই তুমি খাও। অ্যাজ এ নিউট্রিশনিস্ট উই সাজেস্ট দ্যাট, আমরা সবাইকে এটা বলবো, সব খাবারই তুমি খাবে, কোনো খাবার তুমি ডায়েট থেকে বাদ দেবে না, কিন্তু কোনো খাবারই তুমি অতিরিক্ত পরিমাণে খাবে না। সেটা জোয়ানি হোক, মৌরি হোক, ডিম হোক, মাছ হোক, ফল হোক, দুধ হোক, যাই হোক। each and every food you can intake বা you should be intake at the maintain of the RDA. তোমার যতটা প্রয়োজন তুমি ততটা খাও, এক্সেস খাবে না। ঠিক আছে? আচ্ছা, এগুলো হলো আচ্ছা, কিছু কোল্ড ফুড আছে যেগুলো খেলে ঠান্ডা লেগে যায়। যেমন আমাদের বাড়িতে আমার মাদার ইন ল আমাকে বলে যে শীতকালে কলা খাবি না, রাতে কলা খাবি না, ঠান্ডা লেগে যাবে। বাট এটা একেবারে মিথ। ঠিক আছে, এটা মিথ কনসেপশন। The hot food are to be avoided summer and by any pregnant mother. এগুলো কিন্তু কি মিথ অ্যান্ড মিসকনসেপশন। অনেকে ডিম খেতে বেশি বারণ করে, ডিম খেলে শরীর গরম হয়ে যাবে, এসব হ্যানা ত্যানা অনেক কিছু তোরা শুনতে পাবি, অনেকের বাড়িতেই বলে এসব। বাট ইটস অল আর দ্য মিথ অ্যান্ড মিসকনসেপশন। এগুলোর কোনো সায়েন্টিফিক কোনো কজ নেই। ঠিক আছে? হ্যাঁ, আমরা এটা বলবো অতিরিক্ত পরিমাণে কোনো খাবার খাবে না। ওকে ওকে, বেশ, লাস্ট টপিকে আমরা চলে এসেছি। দিস আর দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ দ্য ম্যালনিউট্রিশন। এটা কার গাইডলাইন্স? ইউনিসেফ। এটা পড়লেই টোটাল ম্যালনিউট্রিশন কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। যাই কোশ্চেন ম্যালনিউট্রিশন থেকে দিক না কেন, তোমরা যদি এই ডায়াগ্রামটা এঁকে দাও তোমাদের নাম্বার দিতে বাধ্য। চলো, কি বলেছে এখানে? প্রথমে ছবিতে দেখি, আমরা নিচ থেকে ওপরে উঠবো। পোটেনশিয়াল রিসোর্স মানে যেখান থেকে আমরা পারচেস করার ক্ষমতা, মেন হলো মানি, পোটেনশিয়াল রিসোর্স। ইকোনমিক স্ট্রাকচার, টাকা চাই হাতে, এগুলো হলো বেসিক কজ। আর পলিটিক্যাল অ্যান্ড ইডিওলজিক্যাল ফ্যাক্টরস, আমরা জানি দেখবে অনেক সময় দাঙ্গা হাঙ্গামা দেশে লাগলে খাবারের দাম বেড়ে যায়, তাই না? এই ফ্যাক্টর গুলো কিন্তু ম্যালনিউট্রিশন হওয়ার জন্য দায়ী। দেন আছে রিসোর্স অ্যান্ড কন্ট্রোল, হিউম্যান ইকোনমিক অর্গানাইজেশন।
কোথা থেকে আমরা খাবারটা কিনবো তার উপর ডিপেন্ড করে। আমরা শপিং মল থেকে কিনছি, না আমরা কোনো গ্রসারি নিজের পাড়ার দোকান থেকে কিনছি, না আমরা কোনো ওই যেমন আজকাল কনজিউমার যে কেয়ার থাকে না, কনজিউমার শপ, সেখান থেকে কিনছি, সেটার উপর ডিপেন্ড করে। তো দেখা যাক, যদি সেখান থেকে কিনি অনেক সময় পোস্তের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, কিন্তু অনেক অনেক দোকানে যেমন কনজিউমার কেয়ারে, পুলিশ কনজিউমার, আর্মি কনজিউমার, এদের বিভিন্ন রকম দোকান থাকে না, যেখানে তুই কিন্তু অযথা দাম বেশি নিতে পারবি না। তো সেই জায়গায় গেলে একটা দাম নির্দিষ্ট হয়, কন্ট্রোল হয়। তো ইনসাফিসিয়েন্ট হেলথ সার্ভিস অ্যান্ড আনহেলদি এনভায়রনমেন্ট, যদি আমরা প্রপার খাবার কিনতে না পারি এই সমস্যা হবে, এগুলো হলো আন্ডারলাইং ফ্যাক্টরস। আর একদিক থেকে হবে ইনঅ্যাডিকুয়েট অ্যাক্সেস অফ দ্য ফুড, প্রপার খাবার কিনতে পারছি না দামের জন্য। আর কি হচ্ছে, ইনসাফিসিয়েন্ট হেলথ সার্ভিস অ্যান্ড আনহেলদি এনভায়রনমেন্ট। ঠিক আছে, দেন এটার ফলে কি হচ্ছে না, ইনঅ্যাডিকুয়েট এডুকেশন, প্রপার এডুকেশন নেই। যে আমি ভাই 2000 টাকা পোস্ত আমি কেন খাবো, পোস্তর বিকল্প ওই টাকায় আমি কত কি খাবার নতুন নতুন পেতে পারি, যেগুলো আমার বডির জন্য অনেক অনেক উপকারী পোস্তর থেকে, এই জ্ঞানটা নেই। ঠিক আছে, দেন আছে আমার যবে থেকে পোস্তর দাম এত হাই হয়ে গেছে, আমরা কিন্তু পোস্তর বিকল্প হিসাবে সাসাম সিড খাই, দ্যাটস আর দ্য ভেরি ভেরি বেনিফিট ইন আওয়ার হেলথ রাদার দ্যান দ্য পপি সিডস। ওকে, তো এই কনসেপ্টটা আমাদের নিউট্রিশনের স্টুডেন্টদের থাকতে হবে, ক্রাইসিস পিরিয়ডে এগুলো বোঝাতে হবে, নিজেদের বাড়ির মধ্যে খাবারের পরিবর্তন ঘটাতে হবে। ঠিক আছে, একটা খাবারের বিকল্প কত খাবার হতে পারে, তার থেকে বেটার নিউট্রিটিভ ভ্যালু প্রোভাইড করবে বডিতে, এই কনসেপ্ট তোমাদের থাকতে হবে, তবে না সোসাইটিকে ডেভেলপ করবে। চলো, দেন বলেছে ইনঅ্যাডিকুয়েট কেয়ার অফ এমসিএইচ। এমসিএইচ মানে কি, মাদার চাইল্ড হেলথ কেয়ার। ইনঅ্যাডিকুয়েট কেয়ার, মা বাচ্চা দুজনেরই এখানে আমাদের মতো সোসাইটিতে কি হয়, টেক কেয়ার করা হয় না। এর ফলে কি হচ্ছে, একদিকে ডিজিজ হচ্ছে, একদিকে ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি ইনটেক, প্রপার খাবার খাচ্ছে না। এটা আর এটা মিলে কি তৈরি করছে, এই দুটো ভাইস ভার্সা। ভাইস ভার্সা দেখ, ডিজিজ হলেই কি হবে, ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি ইনটেক করছে বলে ডিজিজ হচ্ছে, আবার ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি ইনটেক হচ্ছে বলে ডিজিজ তৈরি হচ্ছে। এটার জন্য এটা, এটার জন্য এটা, ভাইস ভার্সা। এখান থেকে এটা আবার ভাইস ভার্সা, ইনঅ্যাডিকুয়েট কেয়ার অফ এমসিএইচ হচ্ছে বলে ম্যালনিউট্রিশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট মা এবং বাচ্চার মধ্যে দেখা দিচ্ছে, দ্যাটস আর দ্য আউটকাম। এটা হলো ইমিডিয়েট কজ, ডিজিজ আর ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি ইনটেক। বোঝা গেছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ দ্য ম্যালনিউট্রিশন? হ্যাঁ ম্যাম। বেশ, এটুকুই আছে। হ্যাঁ ম্যাম। বেশ, এবার আর একটু জিনিস আছে, এটা পড়ে নাও, দিয়ে আজকে ছুটি। আচ্ছা, এবার বলেছে আরো যে পয়েন্টগুলো আছে আমরা পড়লাম না ওপরে, যে সোশ্যাল ফ্যাক্টরস, এটা এই যে পড়লাম, সোশ্যাল ফ্যাক্টর দায়ী একটা কারণ, পপুলেশন প্রবলেম অফ দ্য ম্যালনিউট্রিশন। কেন পপুলেশনে ম্যালনিউট্রিশন ঘটছে না, তার একটা কারণ পেয়েছিলাম সোশ্যাল ফ্যাক্টরস। দ্বিতীয় কারণগুলো কি, এই যে ডায়েট ডিউরিং ইলনেস, কাস্ট অ্যান্ড ফলস সোশ্যাল স্ট্যাটাস, এই গোটাটা যে কনসেপ্টটা বললাম ওই টোটালটাই হলো পপুলেশন বেসড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ দ্য ম্যালনিউট্রিশন। এবার আরো ছোট ছোট পয়েন্ট আছে, এগুলো তোরা পড়লেই বুঝতে পারবি, আমি দাগ দিয়ে রেখেছি। ফুড টেস্ট অ্যান্ড ফল্টি কুকিং মেথড, অনেকের মা আছে তেল ঝাল নুন বিহীন রান্না করে, তার বাচ্চা ওটা দেখলেই রেগে আগুন হয়ে যায়, সে খাবারটা খাবে না যতই সেটা হেলদি হোক। ওকে, ইটস আ good is a point that people suffer from the malnutrition. একটু খাবারটাকে টেস্টি ফেস্টি বানাতে হবে, যতই আমরা নিউট্রিশন পড়ি না কেন একটু তেল খেতে হবে। ঠিক আছে, আচ্ছা, ইনফ্লুয়েন্স অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন অ্যান্ড মডার্নাইজেশন, এর ফলে খাবারের দাম দীর্ঘদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এবং তার সাথে কি হচ্ছে, পেস্টিসাইডের ব্যবহার বাড়ছে, বিভিন্ন রকম অ্যাডভান্স যেসব আজকালকার চাষ হচ্ছে, বেগুন দেখবি এক একটা বেগুন 1 হাত লম্বা, হ্যাঁ, এক একটা ফুলকপি একটা বিরাট বড় বাঁধাকপির মতো। তো ওই খাবারগুলো খেলে কি হবে, জেনেটিক আমাদের বডিতে মিউটেশন ঘটতে থাকবে, জেনেটিক ডিসঅর্ডার, তোদের কোনো একটা চ্যাপ্টারে গিয়ে এরকম পড়তে পারবি, ইনবর্ন এরর মেটাবলিজমস, জেনেটিক আমাদের বডিতে মেকআপ ঘটে যাচ্ছে। ঠিক আছে, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। ইগনোরেন্স অ্যান্ড ল্যাক অফ এডুকেশন, বিদ্যা বুদ্ধি পেটে নাই। ঠিক আছে, যার ফলে এই ঘটনা ঘটছে, যে
আমরা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেলাম, তারপরে চা খেয়ে নিলাম, বা চা বা কফি খেলাম, তারপরেই আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেলাম। তো এটার ফলেও কিন্তু সমস্যা হতে পারে। হ্যাঁ, আমি তোমাকে একটু পরে করছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দেন আমরা কি বলছি যে অ্যালকোহল অ্যান্ড ম্যালনিউট্রিশন। আমরা জানি, আমরা যদি ক্রনিক অ্যালকোহলিক কোনো পার্সন দেখি, তার ম্যালনিউট্রিশন থাকবে। বিশেষ করে কি থাকবে? ম্যাল অ্যাবসর্পশন, বডিতে ঠিকঠাক মতো মেটাবলিজম হবে না। সোশিও ইকোনমিক বার্ডেন অলসো মে পার্সু নিয়ার দ্য ব্রিঙ্ক অফ দ্য ম্যালনিউট্রিশন। যারা প্রচুর ড্রাঙ্কার হয় তাদের বডিতে ম্যালনিউট্রিশন ঘটবেই ঘটবে, ঠিক আছে? আচ্ছা, দেন আছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, যেটা বললাম, অনেক সময় ক্রাইসিস পিরিয়ডে মারপিট লেগে গেছে, কোথাও বন্যা, খরা, ভূমিকম্প হয়েছে, সেই সব জায়গায় অনেক সময় কিন্তু ডেমোক্রেসি ক্রাইসিস ঘটে, তখন খাবারের দাম বেড়ে যায়। সেই জায়গা থেকেও ম্যালনিউট্রিশন হতে পারে। যাদের হাতে টাকা আছে তারা খাবার কিনে খেতে পারবে, যাদের নেই তারা পারবে না। আচ্ছা, দেন আছে ন্যাচারাল ক্যালামিটিস, যেটার মধ্যে ফ্লাড, বন্যা, খরা, ভূমিকম্প, এগুলোর ফলেও খাবারের দাম কিন্তু বেড়ে যায় এবং পিপল সাফার ফ্রম দ্য ম্যালনিউট্রিশন। ওকে, বাবা কতক্ষণ বকলাম রে। আচ্ছা, দেন আছে কনসিকোয়েন্স অফ ম্যালনিউট্রিশন। এটার মানে কি? এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো ডিটেলসে পরে পড়াবো। এখন শুধুমাত্র নামগুলো একটু দেখে রাখ। যে কমন নিউট্রিশনাল কিছু ডিসঅর্ডারস আছে, যেটাকে প্যাম বলে। পেম, পেম মানে প্রেম করা নয়, এখানে পেম হলো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। আইডিডি হলো আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস, ভিএডি হলো ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস, আইডিএ হলো আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস, ঠিক আছে? তো এই যে ফোলেট ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, এর ফলে কি কি কনসিকোয়েন্স, কি কি সমস্যা হতে পারে তোরা সবই জানিস, সেগুলো লেখা আছে এখানে। ইন্টারজেনারেশনাল সাইকেল, প্যাম, আইডিডি, আইডিএ, ভিএডি, ফোলেট, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির ফলে এই সমস্যাগুলো মানুষের মধ্যে দেখা দেয়। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে পেম, ওবেসিটি, আইডিএ, ডিক্ট রিলেটেড ডিজিজ, এই ধরনের এগুলো সবই কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার, সবার মধ্যেই দেখা দিচ্ছে। দেখ, অ্যামং প্রেগন্যান্ট ল্যাকটেটিং এর, আবার ইন্টারজেনারেশনাল সাইকেল, ঠিক আছে? অ্যাডাল্ট আর এল্ডারলি, এরা হলো অ্যাডোলেসেন্টস। ইন্টারজেনারেশনাল, ঠিক আছে, মানে অ্যাডাল্ট আর ওই প্রেগন্যান্ট ল্যাকটেটিং আর অ্যাডাল্টের মাঝখানে, আবার চাইল্ডহুড আর অ্যাডাল্টের মাঝখানে, এই সমস্ত মানে মানুষের যতগুলো জীবন সাইকেলের দশার আছে আর কি, শৈশব থেকে বার্ধক্য, সবার মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয় এবং এক একটা সময়ে এসে এক এক রকম সমস্যা দেখা দেয়, ঠিক আছে? সেগুলোই হলো কনসিকোয়েন্স। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা নিয়ে কিছু বলার আছে? এইটুকু বুঝতে পেরেছি সেটা? কনসিকোয়েন্সের বাংলাটা দেখি। কনসিকোয়েন্স মানে হলো পরিণতি, বাংলা হলো পরিণতি, ঠিক আছে? মানে এই সমস্যাগুলো হলে এই ডিজিজগুলো দেখা দেবে, এটি তার পরিণতি। ব্যাস, এবার লাস্ট যেটা আছে, এই ডায়াগ্রামটা পড়িয়ে দিলে টোটাল প্রিভেনশন অফ দ্য আন্ডার নিউট্রিশন, কিভাবে প্রিভেন্ট করব, এই টপিকটা টোটাল শেষ হলো। কিভাবে প্রিভেন্ট করব? আমরা কি বুঝতে পারছি? যা যা কজ পেয়েছি সেগুলোকেই যদি আমরা হ্যান্ডেল করি তবেই আমরা প্রিভেন্ট করতে পারবো, তাই না? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে আমরা জন্ম থেকে শুরু করি। বার্থ, ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং উইদিন 1 hour। আমরা জানি যত দ্রুত সম্ভব কোলোস্ট্রাম খাওয়ানো হবে তত বাচ্চার জন্য ভালো, মায়ের জন্য ভালো, তাই না? তো বার্থ থেকে এদিকে উঠে যাচ্ছে প্রেগন্যান্সি, আমি এইদিকে যাচ্ছি, কেমন? আমি বাঁ দিক বরাবর হাঁটতে থাকছি। বার্থ থেকে আমি আসছি ইন্টারভেনশন ফর দ্য মাদার। মায়েদের ক্ষেত্রে কি হচ্ছে? এনার্জি ডেন্স ফুড মাকে খাওয়াতে হবে, ইনক্রিজ কোয়ালিটি প্রোটিন দিতে হবে, আইএফএ সাপ্লিমেন্ট দিতে হবে, প্রয়োজনে মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট প্রোভাইড করতে হবে, মাল্টিভিটামিন ট্যাবলেট, ডেলি ইউজ অফ আয়োডাইজ সল্ট, use of fortified food such as iron fortified flour, vitamin D fortified food, calcium fortified food, স্পেস প্রেগন্যান্সি, 2 বছরের নিচে বাচ্চা নেওয়া যাবে না, একটা বাচ্চার সাথে অপর বাচ্চার 2 বছরের মিনিমাম গ্যাপ থাকতে হবে। এটা হলো মায়ের টেক কেয়ার। এইগুলো যদি মানে মায়ের আন্ডার নিউট্রিশন প্রিভেন্ট হবে। ক্লিয়ার?
দেন আসছে ইনফ্যান্ট ইন্টারভেনশন, কিন্তু অন্তর্বর্তী দশায় exclusive breastfeeding, no water intake, and approximate feeding of HIV exposed infant. ঠিক আছে, HIV exposed infant কেও কিন্তু মা ফিডিং করাতে পারে, কোনো সমস্যা নেই। এই দুটো জিনিসই ঘটছে 6 মাসের নিচে। 6 মাসের ওপরে গিয়ে কি ঘটছে? ইনফ্যান্ট গ্রেটার দেন 6 মান্থ। কি হচ্ছে এবার? 6 মাস হয়েছে, উইনিং শুরু হয়ে গেছে। এবার কি বলছে দেখ, ইয়াং চিলড্রেনদের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফিডিং ইজ মাস্ট, কন্টিনিউ বেস্ট ফিডিং করাতে হবে, আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে হবে, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিতে হবে, ডেলি ইনটেক আয়োডাইজ সল্ট, জিঙ্ক ট্রিটমেন্ট অ্যান্ড ফিডিং ডিউরিং ডায়রিয়া, ডিওয়ার্মিং মানে কৃমি ফিতা কৃমি তোদের আক্রমণ ঘটে না, অ্যালবেন্ডাজোল ম্যাবেন্ডাজোল ওষুধ চলে, সেগুলো খাওয়াতে হবে। হ্যান্ড ওয়াশিং উইথ সোপ ইজ ভেরি নেসেসারি, ইউজ অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ফুল ইমিউনাইজেশন, তবে কিন্তু প্রিভেনশন করতে পারবো। এবার এখান থেকে উঠে যাচ্ছি অ্যাডোলেসেন্স অ্যান্ড প্রি প্রেগনেন্সি। এটা চাইল্ড 6 to 23 মান্থ, ঠিক আছে, এটা হলো ইনফ্যান্ট 6 মান্থ ইন্টারভেনশন পিরিয়ড। দেন গেল চিলড্রেন, ইয়াং থেকে চলে গেল অ্যাডোলেসেন্ট অ্যান্ড প্রি প্রেগনেন্সি। ডিলে এজ অফ ম্যারেজের এজটাকে 18 বছরের ওপরে করতে হবে। প্রমোট হেলদি ওয়েট মিনিমাম 50 থেকে 52 মানে 60 কিলোর মধ্যে রাখতে হবে। উইকলি আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট ইজ মাস্ট। কনজাম্পশন অফ আয়রন অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যাতে না ঘটে, ফর্টিফাইড ফুড। এডুকেশন, ফ্যামিলি লাইফ এডুকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট of the women is a very very important due to overcome of the malnutrition. Then বলেছে ইন্টারভেনশন ফর দ্য মাদার, এটা যেহেতু প্রি প্রেগনেন্সি তাই ইন্টারভেনশন ফর দ্য মাদার কি, এই ইন্টারভেনশন ফেজটা হলো, সরি আমি ভুল বললাম, এই চিলড্রেন 6 to 23 মান্থের ইন্টারভেনশন ফেজ অফ দ্য মাদার, ঠিক আছে, ইয়াং চিলড্রেনদের এই তার সাথে মা। এনার্জি ডেন্স ফর্টিফাইড ফুড অ্যান্ড হ্যান্ড ওয়াশিং আর ফুড হাইজিন, এই দুটো ইন্টারভেনশন ইয়াং চিলড্রেন অ্যান্ড মাদারের এই সময় এগুলোকে মেনটেন করতে হবে। 6 থেকে 23 মাস মানে 2 বছর বাচ্চার বয়স হয়ে গেলে তখন অ্যাডোলেসেন্স পর্যন্ত তাকে এই কেয়ার গুলো নিয়ে যেতে হবে। প্রি প্রেগনেন্সি মানে অ্যাডাল্ট, তার মানে প্রি প্রেগনেন্সি এতটা কেয়ার নিতে হবে। দেন চলে এলো প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই যা যা বলেছি সেগুলোই এখানে লেখা আছে, এগুলোকে মেনটেন করতে হবে। এটাও বার্থের সাথে জড়িত, জন্মের পরও করতে পারে, আবার ইন্টারভেনশন ফেজ থেকে এখানে যেতে পারে। দ্যাটস আর দ্য ভিসিয়াস সাইকেল। দেখে নে, এখান থেকে যাচ্ছে, ঘুরছে, এখানে নামছে, ঠিক আছে, আবার এই যে এখানে নামছে না, এটা ভিসিয়াস সাইকেল হলো কি? আচ্ছা আচ্ছা, এখান থেকে গিয়ে এদিকেও যেতে পারে, আবার এখান থেকে গিয়ে প্রেগন্যান্সি, আবার বার্থ থেকে গিয়ে ইনফ্যান্ট, দুটো জায়গায় এইভাবে গোটা ব্যাপারটা আমাদের কি হচ্ছে, সার্কুলেশন হচ্ছে। এই গোটা জিনিসটা যদি ফলো আপ করে তার প্রিভেনশন হয়ে গেল। তাহলে এটুকু কি বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ম্যালনিউট্রিশন সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ম্যাম। ওকে।